আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত এবং শুরুতে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলের বীরশেবা শহরে আজ শুক্রবার সকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের আগাম সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর তীব্র বিস্ফোরণ শোনা যায় এবং আগুন ও ধোঁয়া দেখা গেছে। ইসরায়েলি বাহিনী আরও হামলা প্রতিহত করার চেষ্টা করছে। তেহরানের বিরুদ্ধে প্রথমবারের মতো ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে তেল আবিব। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাত নিরসনে আজ জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ। হোয়াইট হাউস জানিয়েছে আর মাত্র 2 সপ্তাহ, এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেবেন ইরানের সম্ভাব্য হামলার চূড়ান্ত সিদ্ধান্ত। এই টানটান উত্তেজনার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলছেন, ইরানের শাসন পরিবর্তন তাদের সরাসরি লক্ষ্য নয়, যা জন্ম দিয়েছে নতুন বিতর্কের। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েলের মধ্যকার তীব্র সংঘাত। যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট জানালেন, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সমাধানের জন্যও এই সময়সীমা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বললেন, ইরানের শাসন পরিবর্তন বা পতন তাদের সরাসরি লক্ষ্য না হলেও চলমান সংঘাতের অবশ্যম্ভাবী পরিণতি হতে পারে এটি। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে তবে গোটা অঞ্চল নরকের আগুনে জ্বলবে, যার লেলিহান শিখা চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র, এমনটাই মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সকল পক্ষকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইরানের বুশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সম্ভাব্য ইসরায়েলি হামলা নিয়ে সর্বোচ্চ সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। এমন হামলা ঘটলে তা মানব ইতিহাসের সকল পরিচিত পারমাণবিক দুর্ঘটনাকে ছাড়িয়ে যাবে। সৃষ্টি হবে ভয়াবহতম পারমাণবিক বিপর্যয়। সংঘাতের আঁচ ছাড়িয়েছে সুদূর লাতিন আমেরিকাতেও। ভেনেজুয়েলার রাজপথে ইরানের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে শত শত মানুষ, যা এই সংকটের আন্তর্জাতিক মাত্রাকে আরও স্পষ্ট করে তুলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ এবং ঐক্য মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শান্তি ও ঐক্যকামী বিশ্বনাগরিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, সমাবেশ ও মিছিলে সাধারণ শিক্ষার্থী এবং মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক যে শ্যাডোটা আমরা বলি সেই শ্যাডোর এখানে কিন্তু মিছিলটি সেই জুম্মার নামাজের পরে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নামাজ পড়ে তারা কিন্তু ইরানের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে এখানে এসে পৌঁছেছেন এবং এই মিছিলটি কিন্তু সারা ক্যাম্পাস ঘুরে পরবর্তীতে রাজভাস্কর যে ব্রিফিং করবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা মিছিল করছেন। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানির ব্যানার আছে, যে লাস্ট 4 জন জেনারেল মারা গিয়েছেন তাদের ব্যানার আছে এবং বিভিন্ন নারীদের ব্যানার আছে যারা এখানে নির্যাতনের শিকার হয়েছেন এবং এই বোমা হামলায় যারা মারা গিয়েছেন তাদের ছবি নিয়ে কিন্তু তারা মিছিল করছেন। তারা যে স্লোগানটি দিচ্ছেন তা হচ্ছে শিয়া সুন্নি ভাই ভাই এবং এখানে কোনো বিভেদ নাই, এসব নিয়ে। আমরা একটু কথা বলবো একজনের সাথে। আজকে আমরা দাঁড়িয়েছি ইরানে যেই পাশবিক হামলা চালিয়েছে ইসরায়েল, আমরা
আমেরিকার সমর্থন দিয়ে আজকে সারা বিশ্বের সকল দেশের সব মানুষ সেটি দেখছে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে জানিয়ে দিতে চাই, শুধু বাংলাদেশ নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, সারা বিশ্বের সকল মুসলমান, সারা বিশ্বের সকল মানুষ আজ ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। অনতিবিলম্বে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলের সেই সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে, অন্যথায় সকল মুসলিম বিশ্ব সারা পৃথিবীর শান্তিকামী মানুষের সমর্থন নিয়ে একযোগে প্রতিবাদ প্রতিমিছিল গড়ে তোলা হবে। আপনারা জানেন, মানুষকে হত্যা করে গাছের পাতার মতো উড়িয়ে দেয়, তাহলে আমরা বলতে পারি যে এই পৃথিবীতে বর্তমানে আমাদের মানুষ হিসেবে জি, এটা হচ্ছে সর্বোচ্চ সময়, বেস্ট সময় যখন আমরা মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্য থেকে মুছে ফেলতে পারি। এবং দেখেন, যারা হচ্ছে নন মুসলিম তারা কখনই ফেয়ার কম্পিটিশনে বিশ্বাস করে না এবং সব সময়ই তারা পুরুষোচিত পথগুলো বেছে নেয়। যেভাবে হামলা করেছে ইরানি সায়েন্টিস্ট এবং ইরানি কমান্ডারদের উপর, এটা অত্যন্ত পুরুষোচিত, তাদের সৎ সাহস নাই বলেই এমনটা করেছে। মানুষ যারা রয়েছে, আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আজকে ট্রাম্প এবং নেতানিয়াহুর এই সন্ত্রাসী কার্যক্রম, ট্রাম্প এবং নেতানিয়াহুর মানবতা বিরোধী কার্যক্রমকে যদি আমরা না রুখে দেই ঐক্যবদ্ধভাবে মানুষ হিসেবে সমগ্র বিশ্বে, তবে আজকে হয়তো তারা ইসরায়েলকে ধ্বংস করছে, কালকে হয়তো তারা অন্য কোনো দেশের উপরে হামলা করবে, আপনার উপর হামলা করবে। বিশ্ব মানবতাকে আমরা আহ্বান জানাবো, এই ট্রাম্প এবং নেতানিয়াহুর যে মানবতা বিরোধী কার্যক্রম, এই দানবীয় কার্যক্রম, মানবতার বিরুদ্ধে দানবের যে যুদ্ধ, সভ্যতার বিরুদ্ধে বর্বরতার যে যুদ্ধ, এই যুদ্ধে আপনারা সমর্থন জানাতে হবে, এই যুদ্ধে এগিয়ে আসতে হবে এবং এই যুদ্ধকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘকে আমরা দেখি বিভিন্ন সময়ে তারা তৎপর হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তারা নাক গলায়, কিন্তু আজকে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু তারা বলছেন যে এই যুদ্ধ কিন্তু প্রথম উস্কানি দিয়েছে ইসরায়েল, অর্থাৎ প্রথম আক্রমণটি করেছিল কিন্তু ইসরায়েল। ঠিক সেই কারণে এই যুদ্ধের দায়ভার কিন্তু ইসরায়েলকে নিতে হবে। তারা যেটি বলছেন যে এই দায়ভার ইসরায়েলকে নেওয়ার পরে কিন্তু সব জাস্টিফাই করতে হবে সারা দুনিয়ার সমস্ত দেশকে যে কেন যুদ্ধটি শুরু হলো। আমরা যতটুকু জানি, এই যুদ্ধের প্রথম সূত্রপাত হয় কিন্তু ইসরায়েলের ইরানের হামলার উপর থেকে, এবং সেই উস্কানির বিরুদ্ধে তারা এখানে আন্দোলন করছেন। বলছেন এর জন্য জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় সবাইকে দোষী সাব্যস্ত করে যেসব নেতা রয়েছেন তাদের পক্ষ থেকে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে, তার পক্ষে ইসরায়েলের যে নেতাগুলো এর বিরুদ্ধে রয়েছেন, যেমন বেনিয়ামিন নেতানিয়াহু এবং যে 3জন জেনারেল রয়েছেন যারা এই যুদ্ধের পেছনে দায়ী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তো এখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। গত 5 বছরে প্রায় 70 লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক স্তর শেষ করেছেন অটো পাস বা সংক্ষিপ্ত সিলেবাসে, যা শিক্ষাক্ষেত্রে এক অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে অটো পাস ও সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার মানকে নামিয়ে দিচ্ছে, ধ্বংস করছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এসব শিক্ষার্থীরাও ভোগেন হীনমন্যতায়। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। সৃষ্টি, নবনী, মুশফিকা আর জয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। 2021 সালের করোনা মহামারীতে এইচএসসি পাশ করেন সংক্ষিপ্ত সিলেবাসে, যদিও কেউ কেউ নিজের ইচ্ছায় শেষ করেছিলেন সিলেবাসের সব পড়া। আমি আমার পুরো সিলেবাস কমপ্লিট করেছিলাম, বিকজ উই ডিডন্ট নো যে আমাদের এক্সামটা হবে কি হবে না, কিভাবে হবে, মানে খুব আনসার্টেনিটি ছিল। এই প্রভাবটা পড়তে পারে শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, যদি পড়াটা মানে কমপ্লিট না হয় ওভাবে। অটো পাস বা সংক্ষিপ্ত সিলেবাসে পড়া অনেক শিক্ষার্থী মনে করেন পুরো সিলেবাসে পরীক্ষা হলে তাদের পড়াশোনার ভিতটা আরও মজবুত হতো। অনেকে এই শিক্ষার্থীদের সেভাবে মূল্যায়ন করে না বলেও আফসোস তাদের। অটো পাস এবং শর্ট সিলেবাস আমার কাছে মনে হয় দুইটা ডিফারেন্ট ডিসকোর্স। আমাদের সময় আমরা ইংরেজি পড়িনি, অনেকদিন ইংরেজি না পড়ার কারণে দেখা যায় বেসিকগুলো কিছুটা ভুলে গিয়েছিলাম। অ্যাডমিশনের সময় গিয়ে হচ্ছে আর একটু কষ্ট হয়েছে, আরও বেশি এফোর্ট দিতে হয়েছে। তো এখন যেহেতু করোনার মতো তেমন লং একটা লকডাউন বা কোয়ারেন্টাইন যায়নি, সেক্ষেত্রে আমি মনে করি সরকারের পরীক্ষা নেওয়া উচিত। এমন বাস্তবতায় 26 জুন শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। আবারও থাকছে সংক্ষিপ্ত সিলেবাস। 2023 সালে এই ব্যাচের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সময়ের 3 মাস পরে শুরু হয়েছিল, তাই সরকার সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 2020 সালে করোনার কারণে শিক্ষার্থীরা পেয়েছিল অটো পাস। এরপর 2021 থেকে 2024 সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সবশেষ 2024 সালে গণ অভ্যুত্থানের পর এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে অটো পাস নিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার মানকে নামিয়ে দিচ্ছে অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাস। এই শিক্ষার্থীরা একসময় সরকারকেই দুষবে। আমরা তো দেখেছি যে যারা অটোপাস এবং সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আসে আর যারা ফুল ফ্লেজে পড়াশোনা করে আসে ইউনিভার্সিটিতে হিউজ পার্থক্য। আমি কেন জেনে শুনে শিক্ষার্থীদের এই সর্বনাশটা করব? আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত এবং এই সরকারের শিক্ষা নিয়ে যে অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য এবং মনোযোগের অভাব, গুরুত্ব না দেওয়ার ফসল হলো এটা। বিশেষজ্ঞরা বলছেন তারা তুলনামূলকভাবে অমনোযোগী ও কম দক্ষ, তাই সমাজে ও কর্মক্ষেত্রে এই শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতাও কম। এই যে শিক্ষার্থীদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী হীনমন্যতা, সেটাও তার মেধার স্বাভাবিক যে বিকাশ, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি করে। এগুলো আমাদের শিক্ষাক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলেছে। সরকার পরিচালনায় যারা আছেন, শিক্ষার্থীদের এই ধরনের আবদারের কাছে কোনোভাবেই নতি স্বীকার করা উচিত না। শিক্ষকরা বলছেন সারা দেশে এই শিক্ষার্থীদের স্নাতকের রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ, ফেলের হারও বেশি। তাই অটোপাস বন্ধ করা ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, জাতিগত, রাজনৈতিক, আদর্শগত কারণে উদ্বাস্তু হওয়া মানুষের অধিকার রক্ষায় পাশে আছে বিএনপি। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন সহ টেকসই সমাধানে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। গত এক দশকে বেড়েছে শরণার্থীর সংখ্যা। কক্সবাজারের উখিয়া, টেকনাফ সহ কয়েকটি স্থানে আছে শরণার্থী শিবির, যেখানে আশ্রিত 14 লক্ষাধিক রোহিঙ্গা। মিয়ানমার কিভাবে তাদের বাস্তুচ্যুত করেছে, প্রত্যাবাসনের নামে কথার বরখেলাপ করছে, বিশ্ববাসীর কাছে তা তুলে ধরতে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে তিনি মন্তব্য করেন। বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে, কেউ কেউ নির্বাচনের কথা বললে নাখোশ হয়। উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। হতাশ করেছেন মানুষকে পদে পদে। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। দেশের মানুষের প্রকৃত মতামত প্রতিফলিত করতে পিআর সিস্টেমে সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার মিরপুর 10 নম্বরে একটি কমিউনিটি সেন্টারে দলের প্রার্থী বাছাইয়ে তৃণমূলে মতামত গ্রহণ অনুষ্ঠানে মন্তব্য রাখেন তারা। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ বলেন, রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান না ঘটে। নির্বাচন করতে গিয়ে বিচার ও সংস্কার যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে। অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা, থানা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তুতি হিসাবে আপনারা জানেন বিগত সময়ে আমাদের 300 আসনে আমাদের প্রার্থী ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতাও রয়েছে। এই যে ফ্যাসিস্ট এত বড় এদেশে এত বড় হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার যদি এখন না হয়, আমাদের কিন্তু সন্দেহ আছে যারা নির্বাচন করেন, এদেশের মানুষের সন্দেহ আছে তারা যদি ক্ষমতায় যেতেও পারে, তারাও কখনো এই বিচারগুলি করবে কিনা। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিল এবং 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে গেল কয়েকদিন ধরে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এই আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
তারা জানান, গত 25 মে সরকার সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে। এতে বলা হয় 4টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। আন্দোলনকারীরা এটিকে কালো আইন আখ্যা দিয়েছেন। এ সময় তারা 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি জানান। আমাদেরকে যে 15% প্রণোদনা দিয়েছেন, সেটার আমাদের এই বর্তমান বাজার দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং এটা আমাদের জন্য অত্যন্ত ঘাটতি হবে। তো এটাকে প্রত্যাহার করে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা প্রদানের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর 2025 সালে যে কালো আইন তৈরি করা হয়েছে কর্মচারীদের ক্ষেত্রে, সেই আইন বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের অভিভাবক ডক্টর ইউনূসের সরকার আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার নামে কমিটি করে আমাদের সাথে হাস্যস্কর আমাদের সঙ্গে প্রতারণা করেছে। যতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে এবং ঢাকা কালেক্টরেট সহ সারা বাংলাদেশের যে কালেক্টর সমিতি আছে এবং অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো আছে, সকলের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা কর্ম পরিকল্পনা এবং কল্পনা করে আমরা একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলব। টানা বৃষ্টি ও ভারতের উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানায়, মুহুরী নদীর বাঁধের একটি স্থানে এবং গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন সুমন। সুমন, বাঁধ ভেঙে এখন পর্যন্ত আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং এই পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হলো এখন পর্যন্ত? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলগাজী উপজেলার উত্তর বড়িয়া গ্রামের বণিকপাড়ায়। এখানে ফুলগাজীর যে উত্তর যে বড়িয়া যে বাঁধের যে ভাঙ্গন হয়েছে, ভাঙ্গনের কারণে যে এখানে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে এখানে আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে পানি অনেকটা সরে যাচ্ছে, যে এখানে নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না। তবে আমি এখানে এসে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যে জমিন এবং যে মানুষের পুকুর বা ঘরের আশপাশ এখানে প্লাবিত হয়েছে, ঘরের মধ্যে পানি কমে ঢুকছে। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম সেটি হচ্ছে যে গত বন্যায় এখানে অনেকটা বন্যায় কবলিত ছিল, এবারও বন্যার মধ্যে তারা রয়েছে, কিন্তু এখানে সরকারি বেসরকারি কোনো সুযোগ সুবিধা তারা পায় না। আর পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম যে নির্বাহী প্রকৌশলী বলছেন যে এখানে পানি যখন একেবারে গতি কম থাকবে যে ভাঙ্গন স্থানে, তখন তারা এটা সংস্কারের জন্য তারা কাজ করবে, এর আগে কাজ করা সম্ভব না। তবে গতকালকে রাতে এখানে ভাঙ্গনের পরে এখানে জেলা প্রশাসক সহ পানি উন্নয়ন বোর্ডের লোকজন এখানে এসে পরিদর্শন করে গেছেন। তো সারা এ ছিল ফেনীর মুহুরী নদী ভাঙ্গন থেকে আমার কাছে সর্বশেষ। বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, আর বরগুনা এখন ডেঙ্গুর হটস্পট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। আর বরগুনা থেকে আসা ডেঙ্গু রোগীতে ঠাসা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর জন্য আলাদা জোন করা হয়েছে। আর করোনা রোগী শনাক্ত না হলেও চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বরিশাল থেকে শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন যেন ডেঙ্গুর হটস্পট। ডেঙ্গু চিকিৎসায় অসন্তোষ জানিয়ে রোগীরা জানান, বরগুনার ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত মানুষ অতিষ্ঠ। বরগুনা হাসপাতালে সুচিকিৎসা নেই, তাই বরিশালে আসতে বাধ্য হচ্ছেন তারা। বরগুনাতে ডেঙ্গু খুবই ভয়াবহ। ধরতে গেলে আমাদের এলাকায় 90% মানুষ এখন ডেঙ্গু রোগে আক্রান্ত। বরগুনা হসপিটালে কেউ ভর্তি হইলেও প্লাটিনা যখন নিচের দিকে নেমে আসে তখনই তারা বরিশালে রেফার করে দেয়, কোনো রকম কোনো দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে না। এছাড়া সাধারণ রোগীর সঙ্গে চিকিৎসা দেয় উদ্বেগের কথাও জানিয়েছেন কেউ কেউ।
প্রথম যখন হয়েছে তখন হালকা হালকা জ্বর ছিল, 2 দিন পরে টেস্ট করাইছি, টেস্টে ধরা পড়ছে ডেঙ্গু। আর এই যে সব রুগী ভালো রুগী এগো ভয় রাখছে, একটা মশারি টানায় না, এগো যদি ওই ডেঙ্গুর রুগী মশায় কামড়ায়, যদি এই রুগী কামড়ায় তাহলে হাতে কি হইব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডেঙ্গু পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ডেঙ্গু রোগ নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার খুব বেশি কারণ নেই, এই কারণে যে যদি সময়োচিত পদক্ষেপ নেওয়া যায় তাহলে ডেঙ্গু রোগীকে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সেবার কথা জানিয়ে করোনা চিকিৎসায় নতুন ওয়ার্ড চালুসহ সব ধরনের প্রস্তুতির কথা জানান হাসপাতালের উপপরিচালক। আমাদের মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডের পাশেই প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা আলাদা ডেঙ্গু রোগী আছে, জোন আছে। আমাদের সব জায়গায় রোগীর চাপ বেশি, যার কারণে মনে হয় যে রোগী একসাথে মিশানো, আসলে মিশানো এটা আলাদাই। আর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন ডেঙ্গুর পাশাপাশি করোনা চিকিৎসায় হাসপাতালগুলো আগেই প্রস্তুত রাখা হয়েছে। বরগুনা হাসপাতালে ইতিমধ্যেই আমরা ডাক্তার সংখ্যা বৃদ্ধি করেছি এবং রোগ নির্ণয়ের জন্য এবং চিকিৎসার জন্য যাবতীয় যেগুলো দরকার সেগুলোভাবে সরকারিভাবে ব্যবস্থা করার জন্য আমরা ব্যবস্থা করে আসছি। আর বিশেষ করে কথা হলো যে রোগীরা যদি এইভাবে আসতেই থাকে, আমাদের হাসপাতালেরও তো লিমিটেশন আছে, সেক্ষেত্রে আমরা সবার কাছে যেটা রিকোয়েস্ট করি যে ডেঙ্গু প্রতিরোধে যে স্বাস্থ্যবিধিগুলো বারে বারে আমরা আপনাদের মাঝে তুলে ধরি সেইগুলোকে পালন করার জন্য। করোনা না থাকলেও বরগুনার 90% ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা ব্যবস্থা ভালো না হওয়ায় এখন বরিশাল হাসপাতালে ভর্তি। ডেঙ্গুর সঙ্গে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনাও, তবে সতর্ক ও সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু ও করোনা চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষায় সবাই ফেল, এমন কাণ্ড কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে। এ ঘটনায় শিক্ষকদের গাফিলতিকে দুষছেন শিক্ষার্থীরা। তারা বলছেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোয় এমন বিপর্যয়। এদিকে কারিগরি ত্রুটি উল্লেখ করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মাহতাব উদ্দিন লালনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেয় কুষ্টিয়া সরকারি কলেজের 90 শিক্ষার্থী। ফল প্রকাশিত হয় চলতি মাসের 4 জুন। এতে রসায়ন বিভাগের সব শিক্ষার্থীরই ফলাফল আসে অকৃতকার্য। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোয় ঘটেছে এমন বিপর্যয়। শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষকদের গাফিলতির কারণেই ঘটেছে এমন ঘটনা। আমরা স্যারদের এই অবহেলাতে বা স্যারদের গাফিলতির কারণে আমরা অবশ্যই ব্যথিত হয়েছি এবং আমাদের কলেজের মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা আমরা কখনোই চাই না। ছাত্রছাত্রীদের যে রেজাল্ট আটকাইছে এটা হচ্ছে একজন দুইজনের না, আটকাইছে কিন্তু প্রায় 90%। মানে কি যে সবার, যেহেতু গাফিলতা আছে এটা অবশ্যই ছাত্রদের দায় স্বীকার করতে হবে, কারণ ছাত্রদের কারণেই একজন শিক্ষার্থী তার রেজাল্ট পাচ্ছে না রেজাল্টের দিন। এটা সম্পূর্ণ ছাত্রদের গাফিলতি। রসায়ন বিভাগের প্রধান রকনুজ্জামান বলেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে সাবমিট করা হয়েছিল, তবে কারিগরি ত্রুটির কারণে তা সাবমিট হয়নি। আমাদের গাফিলতি বলতে ওইটুকু, সেটা আমি বলেছি যে অনলাইনে সাবমিট করেছে কিন্তু এটা সাবমিট হয়নি, সেটা পরে রিচেক করা দরকার ছিল। এটা টেকনিক্যাল ত্রুটি এক ধরনের, যে কারণে এই ভুলটা হয়েছে। আমাদের অসতর্কতা ছিল, আরো বেশি সতর্ক হওয়ার দরকার ছিল। ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রতি যতটুকু ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা প্রশাসনিকভাবে সেটা আমরা নিচ্ছি এবং নেব। এ ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারে চালের দাম হঠাৎ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে প্রতি কেজি চালের দাম 2 থেকে 8 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন বোরো ধানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় সরু তথা মিনিকেট চালের দাম এখন বাড়তি। সরু চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজারে মোটা ও মাঝারি চালের দামও বাড়ছে। বেড়েছে সবজি এবং মুরগির দামও, এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি চালের দাম বেড়েছে 2 থেকে 8 টাকা। তবে সবচেয়ে বেশি বেড়েছে মাঝারি ও সরু চালের দাম। বিক্রেতারা বলছেন বোরো ধানের দর বৃদ্ধির কারণে চালের উৎপাদন খরচ বেড়েছে, আর হঠাৎ করে চালের দর ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন ক্রেতারা। সিন্ডিকেট ছাড়া কিছু না, ডাইরেক্ট সিন্ডিকেট। এখন আমরা যে দামে কিনি ওই দামে বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। কেন বাড়ছে সেটা জিজ্ঞেস করাটাই একটা পাপ। সো বাংলাদেশে জিনিসের দাম বাড়বে, সেটা কমবে না। সিন্ডিকেট হোক বা কৃষকদের হোক, সব জায়গায় আমরা কি ভুক্তভোগী। দাম বেড়েছে সব ধরনের সবজিরও। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে পটল, করলা, বেগুন, ঢেঁড়স সহ অন্যান্য সবজির দর বেড়েছে কেজি প্রতি 10 টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। 80 টাকা কেজি এখন বেগুন খেলাম আমরা। সব জিনিসের দাম বেশি, কিছু কিছু জিনিসের দাম সব বেশি আছে, ভালো জিনিসের দাম তো বেশি থাকে। কেজি থেকে 10 টাকা বাড়ছে সবকিছুরই। গেছে সপ্তাহে পটল ছিল 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা। ঢেঁড়স ছিল 30 টাকা, 40 টাকা হয়েছে। সরবরাহ ঠিকই আছে, বৃষ্টির জন্য দাম মাল কমে যাইতেছে, এই জন্য বাড়তে হইতেছে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। 150 টাকা কেজির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 340 টাকা দরে। ব্রয়লার দাম বেড়েছে 10 টাকা, গত সপ্তাহে ছিল 150, আজকে 160 টাকা কেজি। আর সোনালী ছিল আপনার 270 টাকা, আজকে সোনালী 330 টাকা কেজি। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।